নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা ডিটেলসে ইউপিএসসি সিএসসি জেনারেল স্টাডিজ পেপার 4 2021 এর কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আগের ভিডিওগুলোতে আমরা জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3 নিয়ে ডিটেলসে ভিডিও করেছি। তো এটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 4। তো একদম আলট্রা বেসিক জিনিস যদি এখন প্রথমে শুরু করা যাক, তো তাহলে এটাও 250 মার্কসের, ঠিক আছে, 3 ঘন্টা টাইম। আর যেটা মেইন ডিফারেন্স অন্যান্য জেনারেল স্টাডিজ পেপারের সাথে এখানে হচ্ছে তোমার দুটো পার্ট থাকে, ঠিক আছে, কোয়েশ্চেনে। অন্যান্য জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3তে কোনো পার্ট থাকে না আলাদা করে। এখানে কিন্তু থিওরি পার্ট আর হচ্ছে তোমার কেস স্টাডির থাকে, দুটো পার্টে কোয়েশ্চেন ডিভাইড করা থাকে। তো হবে সবগুলো, এবং অনেক বেশি কোয়েশ্চেন থাকে, মানে বিশাল বড় বড় কোয়েশ্চেনের সাইজগুলো, ঠিক আছে, মানে পড়ে বুঝতেই তোমার টাইম লাগবে, যেটা কিন্তু জেনারেল স্টাডিজে অন্যান্য জেনারেল স্টাডিজে থাকে না। তো সেই হচ্ছে একদম পুরো বেসিক ডিফারেন্স অন্যান্যগুলো থেকে, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক জেনারেল স্টাডিজ পেপার 4। তো এটার নাম হচ্ছে তোমার সিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড, ঠিক আছে, মানে নৈতিক শিক্ষা, নৈতিকতা, এটা নিয়ে হচ্ছে বেসিক্যালি তোমার এই পেপারটা। তো চলো তাহলে দেখা যাক জেনারেল স্টাডিজ পেপার 4। ফার্স্ট হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 1, আইডেন্টিফাই 5 ethical traits on which one can plot the performance of a civil servant, justify their inclusion in the matrix। তো এখানে হচ্ছে তোমার যেটা করতে হবে, তোমার একজন সিভিল সার্ভেন্ট হিসাবে 5টা নৈতিক জিনিস তোমার এখানে বের করতে হবে এবং সেই সম্পর্কে লিখতে হবে, এবং জাস্টিফাই দেয়ার ইনক্লুশন ইন দ্য ম্যাট্রিক্স, এবং সেগুলো জাস্টিফাই করতে হবে, যে যে পয়েন্টগুলো তুমি লিখছো। করতে হবে কী করে, তোমার 150 ওয়ার্ড, ঠিক আছে, মানে 10 মার্কসের কোয়েশ্চেন। তো এখানে আরও একটা জিনিস অন্যান্য জেনারেল স্টাডিজে থাকে, পার্থক্য রয়েছে। অন্যান্য জেনারেল স্টাডিজে 1 নম্বরে একটা কোয়েশ্চেন থাকে, 2 নম্বরে একটাই কোয়েশ্চেন থাকে, কিন্তু জেনারেল স্টাডিজ পেপার 4-এ 1 নম্বরে কিন্তু এ, বি, দুটো দুটো করে কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আর একটা ডিফারেন্স। নেক্সট হচ্ছে, এবং দুটোই কম্পালসারি, দুটোই করতে হবে তোমার, মানে এ, বি, প্রত্যেকটা কোয়েশ্চেনে যা আছে, অর কিন্তু নেই, যেটা ভাল লাগছে না অন্য একটা করবো তা কিন্তু না, সবই কম্পালসারি। নেক্সট হচ্ছে বি, তোমার আইডেন্টিফাই 10 এসেন্সিয়াল ভ্যালুস দ্যাট আর নিডেড টু বি এফেক্টিভ পাবলিক সার্ভেন্ট। তো 10টা তোমার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভ্যালু এর কথা বলো এবং সেগুলো নিয়ে বলো, এবং সেগুলো ডিসক্রাইব দ্য ওয়েজ অ্যান্ড মিনস টু প্রিভেন্ট নন এথিক্যাল বিহেভিয়ার ইন দ্য পাবলিক সার্ভেন্ট। তো একজন পাবলিক সার্ভেন্ট হওয়ার জন্য এই যে তুমি 10টা টপিক লিখছো, এখান থেকে তুমি সেগুলো নন এথিক্যাল থেকে, অনৈতিকতা থেকে কী করে তুমি নিজেকে দূরে রাখবে, বা একজন প্রকৃত সৎ সিভিল সার্ভেন্টের সেগুলোকে দূরে রাখা উচিত অনৈতিকতাকে। তো সেগুলো নিয়ে তার ফরে কিন্তু তোমার লিখতে হবে, মানে নন এথিক্যাল তুমি যাতে না হও, তো তার জন্য তার ফরে তোমার পয়েন্টগুলো যেগুলো লিখছো তুমি সেগুলো ডেসক্রাইব করতে হবে, মানে ডিটেলসে বলতে হবে, ঠিক আছে। তো এরপর আসছে দেখো তোমার কোয়েশ্চেন 2 এর হচ্ছে বি, এ 2 এর impact of digital technology as a reliable source of output for rational decision making in debatable issue। তো বর্তমান সময়ে যে ডিজিটাল টেকনোলজি আমরা ব্যবহার করি, তো এই ডিজিটাল টেকনোলজিকে কী করে তোমার ডিসিশন মেকিংয়ের সময়, মানে তুমি ধরো যে অ্যাজ এ ডিস্ট্রিক্ট কালেক্টর বা ম্যাজিস্ট্রেট হিসাবে তুমি যে সকল স্টেপগুলো নিচ্ছ, তো সেইগুলো তুমি কী করে র্যাশনালি তুমি ডিসিশন নিতে পারো, সেই ডিসিশন নেওয়ার এই যে ডিজিটাল টেকনোলজির কী প্রভাব রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তুমি এখানে লিখতে হবে, ঠিক আছে, মানে কোন কোন প্রভাব তোমার ফেস করতে হতে পারে যে ডিজিটাল টেকনোলজি ইউজ করে তোমার এথিক্যাল ওয়েতে কাজ করার জন্য। নেক্সট হচ্ছে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট উইথ সুইটেবল এক্সাম্পল। তো এই টপিকটা নিয়ে তুমি ক্রিটিক্যালি এক্সামিন করো এবং এর সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। তোমার 150 ওয়ার্ডস, 10 মার্কস, এটা হয়ে গেল। এবার হচ্ছে বি, বিসাইড ডোমেইন নলেজ এ পাবলিক অফিসিয়াল নিডস ইনোভেটিভনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি অফ এ হাই অর্ডার অ্যাজ ওয়েল। তো তোমার ডোমেইন নলেজ তো থাকতে হবে, মানে সিভিল সার্ভিস কী করে কাজ করে সেগুলো তো জানতে হবে, আর তাছাড়া নতুন নতুন জিনিস তোমার উদ্ভাবন করার যে ক্ষমতা, ঠিক আছে, এবং যে নতুন নতুন জিনিস তোমার যেগুলো আসছে, শুধু উদ্ভাবন না, নতুন নতুন যে সকল প্রসিডিউর আসছে, যে সিস্টেম আসছে সোসাইটিতে, তো সেগুলো গ্রাস্প করার ক্ষমতা, সেগুলো নতুন নতুন জিনিসের সাথে নিজেকে আপডেট করার যে তোমার যে মেন্টালিটি, ঠিক আছে, সেই জিনিসগুলো কী করে তুমি ইউজ করবে তোমার এথিক্যাল ডিলেমার্স মধ্যে, মানে এথিক্যালি মানে নৈতিকতা বা নৈতিক সিদ্ধান্ত কী করে নেওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস তোমার সামনে আসতে পারে, তো সেই সিচুয়েশানে তুমি কী করে ইনোভেশনকে ইউজ করবে, ঠিক আছে, নতুন নতুন জিনিস তুমি ইউজ করে সেটা তোমার এথিক্যালি তুমি যাতে ডিসিশন নিতে পারো, সেই জিনিসগুলো যাতে পজিটিভ ওয়েতে তুমি নিতে পারো, সেইগুলো তুমি করবে কী করে, সেই জিনিসগুলো লিখতে হবে তোমার ডিসকাস উইথ সুইটেবল এক্সাম্পল, তোমার উদাহরণ সহকারে, ঠিক আছে। তো বেসিক্যালি ধরো তুমি ডিজিটাল গ্যাজেটের কথা বলতে পারো, বেসিক্যালি টেকনোলজি ইউজ করে কী কী করে বিভিন্ন ধরনের প্রবলেম তুমি সলভ করতে পারো একসাথে বহু লোকের, সেই জিনিসগুলো কিন্তু এখানে তুমি ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে এবং শর্টে, যেহেতু 10 মার্কসের কোয়েশ্চেন 150 ওয়ার্ড আছে,
নেক্সট হচ্ছে তোমার 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডাজ ইচ অফ দ্য ফলোয়িং কোটেশন মিন টু ইউ। তো এখানে অনেকগুলো কোটেশন দেওয়া আছে, তো সেই কোটেশনগুলো সম্পর্কে তুমি কি মনে করো, তো সেই জিনিসগুলো লেখো। এবং প্রত্যেকটা মানে এগুলো তোমার 150 ওয়ার্ডের আছে। তো এরকম কিন্তু প্রত্যেকবার এথিক্সের কোয়েশ্চেন এরকম থাকে, বিভিন্ন কোটেশন দেওয়া থাকে বিভিন্ন ওয়েল নোন ফিলোসফারদের, তো সেগুলো নিয়ে ডিটেলসে লিখতে হয়। তো এবার যেটা এসছে দেখো, এভরি ওয়ার্ক হ্যাজ গট টু পাস থ্রু হান্ড্রেডস অফ ডিফিকাল্টিস বিফোর সাকসিডিং। কোনো একটা কাজে সাফল্য আসার পেছনে কিন্তু বহু পথ এগোতে হয় এবং বহু কাজ করতে হয়, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা আসে, সেগুলো সেই সমস্যাকে পার করে এগোতে হয়। দোজ দ্যাট পারসিভিয়ার উইল সি দ্য লাইট সুনার অর লেটার, স্বামী বিবেকানন্দ। তো এখানে স্বামী বিবেকানন্দের কোটেশন হচ্ছে যে এই জিনিসগুলো নিজের উপর ধৈর্য রাখে এবং সেই নিজের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য দিকে কাজ করে যায়, সেই হচ্ছে হয় কারো কম সময় লাগে বা দেরি সময় লাগে বা সময় বেশি লাগে, কিন্তু সে একটা না একটা সময় কিন্তু সে সাকসেসফুল বা সাফল্য তার আসবেই। তো এটা স্বামী বিবেকানন্দের কোট, এটা সম্পর্কে লিখতে হবে তোমার 150 শব্দে। নেক্সট আসছে তোমার, উই ক্যান নেভার অবটেইন পিস ইন দ্য আউটার ওয়ার্ল্ড আনটিল অ্যান্ড আনলেস উই অবটেইন পিস উইদিন আওয়ারসেলফ। এটা দলাই লামার একটা কোটেশন। তো এই কোটেশনে বলা হচ্ছে যে যতক্ষণ না অবধি আমরা নিজেদের মধ্যে শান্তি আনতে পারবো, নিজেদের মধ্যে চিন্তা ভাবনা চেতনায়, ঠিক আছে, বা শয়নে স্বপনে তুমি যতক্ষণ না তুমি শান্তি বিরাজমান করতে পারবে তুমি নিজের শরীরে বা নিজের মধ্যে, ততক্ষণ অবধি কিন্তু বহির্বিশ্বে সেটা আনা খুব কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে, বা মানে তোমার বাইরে আনা কিন্তু সম্ভব নয়। এটা হচ্ছে দলাই লামার কোটেশন। তো এটা সম্পর্কে ডিটেলসে তোমার এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট আসছে তোমার, লাইফ ডাজন্ট মেক এনি সেন্স উইদাউট ইন্টারডিপেন্ডেন্স। তো একে অন্যের উপর যে নির্ভর করে থাকা, এটা ছাড়া কিন্তু লাইফ বা জীবন কিন্তু চলে না, ঠিক আছে। আমরা কোনো না কোনোভাবে বিভিন্ন লোকের উপর কিন্তু বিভিন্নভাবে নির্ভরশীল। উই নিড ইচ আদার অ্যান্ড সুনার উই লার্ন দ্যাট ইট ইজ ডার ফর আস অল। তো আমাদের প্রত্যেককে দরকার এবং বিভিন্ন সময় সেটা আমরা জানতে পারি এবং আমরা বিভিন্ন সময়ের সাথে সাথে সাপেক্ষে আমরা কিন্তু সেটা শিখতে পারি, শিখিও, এবং এটা আলটিমেটলি সবার জন্য আমাদের ভালো করে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোটেশন হচ্ছে তোমার এরিকসনের কোটেশন। তো এটা সম্পর্কে তুমি লিখতে হবে, এটাও 150 ওয়ার্ডের, মানে 10 মার্কের কোশ্চেন এখানে। নেক্সট আসছে তোমার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ আসছে, অ্যাটিটিউড ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট দ্যাট গোজ অ্যান্ড ইনপুট ইন দ্য ইলোপমেন্ট অফ হিউম্যান। তো কোনো একজনের কি অ্যাটিটিউড কী ধরনের রয়েছে, তো তার উপর ডিপেন্ড করে সে কী ধরনের মানুষ বা কী ধরনের তার চিন্তা চেতনা, তার আউটপুট। হাউ টু বিল্ড এ সুইটেবল নিডেড ফর এ পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট হওয়ার জন্য এর মধ্যে কোন জিনিসগুলো বা কী ধরনের অ্যাটিটিউড থাকা দরকার বা প্রয়োজন, সেই জিনিসগুলো সম্পর্কে এখানে লিখতে হবে তোমার 150 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার 4 নম্বর কোয়েশ্চেনের এ পার্ট গেল। তো দেখো যে ধরনের তোমার ডাইরেক্ট টপিক আছে, সেই ডাইরেক্ট টপিকের উপর প্রত্যেকটা টপিকের কিন্তু উপর কোয়েশ্চেন থাকে, মানে টপিক ধরে ধরে তোমার এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডে, মানে জেনারেল স্টাডিজ পেপার 4-এ। তো তুমি যদি টপিক অনুযায়ী ডাইরেক্ট পড়ো, তাহলে কিন্তু তুমি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কিন্তু কোয়েশ্চেন পাবেই, ঠিক আছে, কারণ এখানে টপিকের পরিমাণ কম আছে এবং একটার সাথে অনেকটা রিলেটেড অন্যটা। তো তার জন্য প্রত্যেকটার সাথে অন্যটা কী করে রিলেশান আছে বা ডিফারেন্স আছে, তো সেই জিনিসগুলো আগে বের করা দরকার প্রিপারেশনের সময়। তারপর কিন্তু তুমি এই জিনিসগুলো যেহেতু রেগুলার তুমি কোশ্চেন লেখা প্র্যাকটিস করলে তাহলে কিন্তু পারবে, না হলে কিন্তু প্রবলেম, না হলে মনে হবে সবই জিনিস একরকম, ঠিক আছে, এথিক্স পার্টে এইরকমই মনে হবে। তো তার জন্য প্রত্যেকটা টু দ্য পয়েন্টে প্রত্যেকটা ওয়ার্ডের কী মানে এবং তার রিলেটেড যে ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসছে, এগুলো রেগুলার কিন্তু প্র্যাকটিস করা খুবই দরকার, ঠিক আছে। নেক্সট আসছে দেখো 4-এর বি, ইন কেস অফ ক্রাইসিস অফ কনসায়েন্স ডাজ ইমোশনাল ইন্টেলিজেন্স হেল্প টু ওভারকাম দ্য সেম উইদাউট কম্প্রোমাইজিং দ্য এথিক্যাল অর মোরাল স্ট্যান্ড দ্যাট ইউ আর লাইকলি টু ফলো। ধরো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসিশান বা বিভিন্ন ধরনের ডিসিশান মানে সিদ্ধান্ত নিয়ে নিই এবং সেগুলো তার উপর বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় কিন্তু তার উপর নির্ভর করে থাকে এবং সেখানে আমরা অনেক সময় ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করি। তো সেই সময় কিন্তু যে ডিসিশন আমরা গ্রহণ করছি সেটা এথিক্যালি এবং মোরালি কী ধরনের স্ট্যান্ড করছে এবং সেই জিনিসগুলো কীভাবে তার অবস্থান করছে এবং কোন জিনিস আমাদের ফলো করা দরকার কোনো ডিসিশন নেওয়ার সময় অ্যাজ এ সিভিল সার্ভেন্ট, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু 150 ওয়ার্ডের কোয়েশ্চেন। তো এইভাবে কোয়েশ্চেন নাম্বার 4 গেল। নেক্সট আসছে তোমার, রিফিউজি শুড নট বি টার্ন ব্যাক টু দ্য কান্ট্রি ওয়ার দে উড ফেস পারসিকিউশন অর হিউম্যান রাইট ভায়োলেশন। তো কোনো একটা দেশ থেকে যারা উদ্বাস্তু হচ্ছে, তো তাদেরকে কোনোভাবে সেই দেশে আর ফিরে পাঠানো কিন্তু ঠিক নয়, কারণ কিন্তু তারা ধরো উদ্বাস্তু কেন হয়েছে, উদ্বাস্তু হয়েছে কারণ সেখানে
তার যে বাসস্থান সেখান থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে বা বের করে দেওয়া হয়েছে, তার জন্য তো সে উদ্বাস্তু হয়েছে, তাই না? তো সে যখন উদ্বাস্তু হয়েছে, তো যে কোনোভাবে বা কোনো কারণে তাকে আবার সেই দেশে, যে দেশ থেকে সে উদ্বাস্তু হয়েছে সেখানে ফিরিয়ে নেওয়া বা ফিরিয়ে দেওয়া, জোর করে পাঠানো কিন্তু উচিত না। তাতে কিন্তু ভবিষ্যতে তাকে ফাঁসিও দিতে পারে বা তার উপর কিন্তু বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনও হতে পারে। এক্সামিন দ্য স্টেটমেন্ট উইথ দ্য রেফারেন্স টু দ্য এথিক্যাল ডাইমেনশন বিং ভায়োলেটেড বাই দ্য নেশন ক্লেমিং টু বি এ ডেমোক্রেটিক উইথ ওপেন সোসাইটি। তো এই যে স্টেটমেন্টটা রয়েছে, যে এই যে কথাটা রয়েছে বা এই যে বাণীটা রয়েছে এখানে, তো এর উপর ভিত্তি করে সাধারণত যে সকল দেশে গণতান্ত্রিক মনোভাব বা গণতান্ত্রিক স্ট্রাকচার ফলো করে, তো সেখানে নৈতিকভাবে কী কী স্টেপ বা পদক্ষেপগুলো নেওয়া যায়, ঠিক আছে, তো সেই জিনিসগুলো সম্পর্কে তুমি লেখো। এবং সেই যেহেতু সেটা গণতান্ত্রিক দেশ, তো তাহলে সেহেতু সেখানে ওপেন সোসাইটিও রয়েছে, ঠিক আছে, মানে যে যা খুশি করতে পারে, তার সেই ফ্রিডম রয়েছে। তো এই সিচুয়েশানে কী কী সেই জিনিসগুলো এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে কিন্তু তুমি লেখো, ঠিক আছে, সেই জিনিসগুলো তার পাওয়া উচিত, সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার বি। এগুলো কিন্তু 150 ওয়ার্ডের কোয়েশ্চেন, মানে 10 মার্কের। কোয়েশ্চেন নাম্বার বি হচ্ছে তোমার, শুড ইম্পার্শিয়াল অ্যান্ড বিইং নন পার্টিজান বি কনসিডার্ড অ্যাজ এ ইন্ডিসপেন্সেবল কোয়ালিটিস টু মেক এ সাকসেসফুল সিভিল সার্ভেন্ট, ডিসকাস উইথ ইলিস্ট্রেশন। তো তুমি যদি সাফল্য, মানে একজন বেস্ট সিভিল সার্ভেন্ট বা একজন সাকসেসফুল সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য তোমার কি সবসময় ইম্পার্শিয়াল, ঠিক আছে, মানে পার্শিয়ালিটি যেন না থাকে এবং কোনো পক্ষের তুমি যাতে পক্ষপাতিত্ব না করো, তো সেই জিনিসগুলো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই টপিক নিয়ে তুমি ডিটেলসে লেখো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 150 ওয়ার্ডের। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 6 এর এ, অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এম্পাওয়ার্ড সোশ্যাল অডিট মেকানিজম ইজ অ্যান অ্যাবসলিউট মাস্ট ইন এভরি স্পেয়ার অফ পাবলিক সার্ভিস। তো পাবলিক সার্ভিসে একটা স্বাধীন এবং সামাজিক অডিটের যে সিস্টেম, এই জিনিসটা কিন্তু অবশ্যই দরকার। সেটা তার মধ্যে কিন্তু ইনক্লুডিং জুডিশিয়ারি এবং এনশিওর পারফরমেন্স, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এথিক্যাল কন্ডাক্ট। তো সেখানে অবশ্যই তার মধ্যে থাকবে হচ্ছে জুডিশিয়ারি, সেখানে ইম্পার্শিয়ালিটি কাজ করবে এবং হাই পারফরমেন্স থাকবে, ঠিক আছে, মানে যে স্টেপগুলো তারা গ্রহণ করছে সেটা সার্বিক উন্নয়ন যাতে সবার হয় সেগুলোর দিকে যাতে লক্ষ্য করে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এথিক্যাল কন্ডাক্ট, এবং যে ডিসিশনগুলো নিচ্ছে সেটা যেন এথিক্যালি কারেক্ট থাকে। তো ইলাবোরেট, এই যে টার্মটা, এটা ভাঙিয়ে মানে ডিটেলসে লেখো আর কি, ঠিক আছে, এটাও তোমার 150 ওয়ার্ডের লিখতে হবে। নেক্সট আসছে, ইন্টিগ্রিটি ইজ এ ভ্যালু দ্যাট এম্পাওয়ার্স দ্য হিউম্যান বিং জাস্টিফাই উইথ সুইটেবল ইলাস্ট্রেশন। ইন্টিগ্রিটি হচ্ছে আমাদের মানবিক একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং যে গুণ সবার থাকা উচিত, ইন্টিগ্রিটি, ঠিক আছে। তো এই যে এর উপর ভিত্তি করে তুমি এর সপক্ষে যুক্তি দিয়ে লেখো, একদম ডাইরেক্ট টু দ্য পয়েন্টে কোয়েশ্চেন। এটাও 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তোমার 10 মার্কের। তো যেটা একটু আগে বললাম যে একটা সিলেবাসের যে টপিকগুলো দেওয়া রয়েছে তার উপর বেস করে প্রত্যেকবারই কিন্তু রেগুলার এই ধরনের কোয়েশ্চেন আছে। তো তার জন্য একটা টপিক নিয়ে তার সাথে রিলেটেড যে ধরনের জিনিসগুলো আসতে পারে প্রিভিয়াস ইয়ারে এসছে, সেটা দেখলে তুমি পুরো ডিটেলসের ধারণা হয়ে যাবে। তো সেই অনুযায়ী কিন্তু করা দরকার, ঠিক আছে। আর রেগুলার কোয়েশ্চেন আনসার লেখার প্র্যাকটিস খুবই দরকার, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। নেক্সট হচ্ছে তোমার এই যে সেকেন্ড পার্ট শুরু হচ্ছে, মানে পার্ট বি। এতক্ষণ গেল হচ্ছে স্টাডি পোর্শন, মানে থিওরি পোর্শন। এবার হচ্ছে তোমার কেস স্টাডি, মানে একটা সিচুয়েশান দিয়ে দেবে, তো সেই সিচুয়েশানে সিভিল সার্ভেন্ট হিসাবে তুমি কী স্টেপ নেবে বা এথিক্যালি কোন স্টেপ নেওয়া উচিত যাতে সবার জন্য ঠিক উন্নয়ন হয়, ঠিক আছে, সার্বিক উন্নয়ন হয়, সেই জিনিসটা তোমার দেখা দরকার। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে কোয়েশ্চেন টাইপ ধরে। তো সেইগুলো হচ্ছে এবার আমরা শুরু করবো। তো এবার হচ্ছে আমরা দেখো কেস স্টাডি শুরু করব। তো কেস স্টাডি শুরু হচ্ছে 7 নম্বর থেকে। তো যেটা বললাম থিওরি পার্ট আর হচ্ছে কেস স্টাডি পার্ট। মানে কেস স্টাডি হচ্ছে তোমাকে একটা সিচুয়েশান দিয়ে দেবে অ্যাজ এ ডিস্ট্রিক্ট কালেক্টর বা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা অ্যাজ এ সিভিল সার্ভেন্ট, মানে যে সার্ভিসের মধ্যেই হোক না কেন, একটা সিচুয়েশানে তুমি কী ধরনের ডিসিশান নেবে যাতে তোমার সার্বজনীন উন্নয়ন হবে, সার্বিক উন্নয়ন হবে। তোমার ধরো তুমি যে ডিস্ট্রিক্টের হত্যাকর্তা, মানে বেসিক্যালি এসডিও থেকেই তো শুরু হবে, তার কিছু কয়েক বছর পরে তুমি ডিএম হবে, ঠিক আছে, মানে বুঝতে পারছো একটা ডিএম মানে এক ডিস্ট্রিক্টের তুমি বেসিক্যালি বস বলাটা ঠিক হবে না, সিভিল সার্ভেন্ট এবং সবচেয়ে উচ্চপদস্থ সিভিল সার্ভেন্ট। তোমার আন্ডারে কিন্তু শত বিভিন্ন স্টাফ রয়েছেন। তো তোমার একটা সিগনেচারে কিন্তু হিউজ চেঞ্জ হবে তোমার একটা ডিসিশানে। তো সেই অনুযায়ী কিন্তু তার আগে থেকে সেই সিভিল সার্ভেন্ট মেকিং প্রসিডিওরে তুমি কিন্তু এই কোশ্চেনগুলো ডাইরেক্ট, ঠিক আছে, মানে সিচুয়েশান দিয়ে দাও, যেই জিনিসটা কিন্তু অন্যান্য জেনারেল স্টাডিজের কোশ্চেনে কখনোই থাকে না। সিচুয়েশান বেসড কোশ্চেন কিন্তু তোমার এখানে রয়েছে।
তো তার জন্য এই জিনিসগুলো খুব ক্রিটিক্যালি তোমার জিনিসগুলো ভেবে এবং তার অ্যান্সার লিখতে হবে। তো তার জন্য রেগুলার কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করা দরকার, যে জিনিসটা আমি বারবার বলি তোমাদের, ঠিক আছে? তো সিচুয়েশনটা হচ্ছে তোমার 7 নম্বর কোশ্চেনে, সুনীল ইজ এ ইয়ং সিভিল সার্ভেন্ট অ্যান্ড হ্যাজ এ রেপুটেশন ফর হিজ কম্পিটেন্স, ইন্টিগ্রিটি, ডেডিকেশন অ্যান্ড রেন্টলেসনেস, পারসিউ টু ডিফিকাল্ট অ্যান্ড আউটজেনাস জবস। তো আমি বেসিক্যালি মানে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে বাংলা বলছি না, মানে বলছি হচ্ছে বেসিক্যালি এখানে বোঝাতে চাইছে সুনীল একজন রিসেন্টলি হচ্ছে সার্ভিসে ঢুকেছে এবং সে খুব কম বয়সী এবং কর্মঠ এবং খুবই ডেডিকেটেড আছে, ঠিক আছে, এবং সৎ। এই হচ্ছে তার এখন যে সিচুয়েশান এবং সে তার সার্ভিসের জন্য খুবই নিজে নিবেদিত প্রাণ। তো এই সিচুয়েশানে হি ওয়াজ পিকড আপ বাই দ্য বসেস টু হ্যান্ডেল এ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড সেন্সিটিভ অ্যাসাইনমেন্ট। তো তাকে একটা খুবই হাই প্রোফাইল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, মানে কাজ করার জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। হি ওয়াজ পোস্টেড ইন এ ট্রাইবাল ডোমিনেটেড ডিস্ট্রিক্ট নটোরাস ফর ইলিগাল স্যান্ড মাইনিং। তো তাকে এমন জায়গায় পোস্ট করা হয়েছে যে যেখানে খুব ইলিগাল, অনৈতিক ভাবে কিন্তু বালি উত্তোলন করা হয়েছে, ঠিক আছে, উত্তোলন করা হয় এরকম একটা ডিস্ট্রিক্টে তাকে মানে পোস্ট করা হয়েছে। স্ক্যাভেটিং স্যান্ড ফ্রম দ্য রিভার বেল্ট অ্যান্ড ট্রান্সপোর্টিং থ্রু ট্রাকস অ্যান্ড সেলিং দেম ইন এ ব্ল্যাক মার্কেট ওয়াজ র্যাম্পেন্ট। তো এই জায়গায় যাকে মানে একে মানে এই সিভিল সার্ভেন্টকে এমন জায়গায় পাঠানো হয়েছে যে সেইখানে কিন্তু খুবই ইল্লিগালি সব প্রচুর পরিমাণে বালি তোলা হয় এবং সেগুলো ইল্লিগালি কিন্তু বিক্রি করা হয় এবং সেটা ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে, ট্রাকে ট্রাকে ভরে কিন্তু সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। দিস ইলিগাল স্যান্ড মাইনিং মাফিয়া ওয়াজ অপারেটিং উইথ দ্য সাপোর্ট অফ লোকাল ফাংশনারিজ অ্যান্ড ট্রাইবাল মাসেলম্যান হুইজ টার্ন ওয়ার ব্রাইবিং সিলেক্টেড পুয়ার ট্রাইবালস অ্যান্ড হ্যাড কেপ দ্য ট্রাইবাল আন্ডার ফিয়ার অ্যান্ড ইন্টিমিডেশন। তো এমন একটা সিচুয়েশন এখানে করা হয়েছে যে এই যে ইলিগাল স্যান্ড মাইনিং, ঠিক আছে, যে তো এরা যে কাজ করছে এই মাফিয়াটা, তো লোকাল যে ফাংশনারিজ আছে, লোকাল যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে তাদের হাত করে নিয়েছে এবং যারা উপজাতি সম্প্রদায় আছে, তো উপজাতি সম্প্রদায় বিভিন্ন জনকে বিভিন্নভাবে তাদের ভয় দেখিয়ে, যেহেতু তারা খুবই গরিব, তাদের বিভিন্ন সময় ভয় দেখিয়ে বা ব্রাইব দিয়ে মানে অল্প কিছু ঘুষ দিয়ে তাদের কিন্তু কন্ট্রোল করে নিচ্ছে এবং তারা যা বলছে তাদের মানে এই যে মাফিয়ারা যা বলছে সেই করতে তাদের বাধ্য করছে। তো সুনীল বিং এ শার্প অ্যান্ড এনার্জেটিক অফিসার ইমিডিয়েটলি গ্রাবস দ্য গ্রাউন্ড রিয়ালিটিস অ্যান্ড মোডাস অপারেন্ডি ফলোড বাই দ্য মাফিয়া থ্রু দেয়ার ডেভিয়াস অ্যান্ড ডুবিয়াস মেকানিজম। তো সুনীল এই সিচুয়েশনটা বুঝতে পারে, তো সেই অনুযায়ী তার পজিশন অনুযায়ী কিন্তু স্টেপ নেওয়ার জন্য সে রেডি হয়। On making inquiries, he gathered that some of their own office employees are in hand and glove with them and have developed close unholy links. তো তারপর সে আস্তে আস্তে বুঝতে পারে যে তারই অফিসের গুটি কয়েক কিন্তু সদস্য এই মাফিয়াদের মধ্যে সংশ্লিষ্ট রয়েছে। সুনীল initiated strength action against them and started conducting raids on their illegal operation of movement of trucks filled with sand. তো সুনীল যেটা করে এই সিভিল সার্ভেন্ট এ হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন নেয় এবং যারা এখানে কন্ডাক্ট রেড করে, যে সকল বিভিন্ন জায়গায় ইল্লিগালিভাবে প্রচুর পরিমাণে বালি তোলা হচ্ছে তাদের এই স্যান্ড মাফিয়াদের যে ট্রাক আছে তাকে বাজেয়াপ্ত করে এবং সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নেয়। দ্য মাফিয়া গট র্যাটেল অ্যান্ড অ্যাজ নট মেনি অফিসার ইন দ্য পাস্ট হ্যাড টেকেন সাচ স্টেপ এগেনস্ট দ্য মাফিয়া। তো মাফিয়ারা তো একদম পুরো মারাত্মক, মানে হঠাৎ ভেবে পায় না যে সবসময় যারা আগে যারা সিভিল সার্ভেন্ট যারা এসছে তাদের তো মানে বেসিক্যালি এই মাফিয়ারা হাত করে রেখেছে, কিন্তু নতুন যে এসছে তার সেই রকম কেন ডিসিশন নিল। সাম অফ দ্য অফিস এমপ্লয়ি হু ওয়ার অ্যালেগড ক্লজ to mafia inform them that the officer is determined to clean the mafia's illegal and mining operation in their districts may cause them irreparable damages. তো যারা তার অফিসে মানে সিভিল সার্ভেন্টদের অফিসে যারা বিভিন্ন স্টাফ আছে এদের তো ওই যে স্যান্ড মাইনিং যে মাফিয়া এদের সাথে ডাইরেক্ট কানেকশন রয়েছে, তো তাদের আগে থেকে তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই যে নতুন স্যার এসছে, নতুন ইনি কিন্তু পুরো কমপ্লিট করে দেবে, পুরো ক্লিয়ার করে দেবে তোমাদের স্যান্ড মাফিয়া, ঠিক আছে। তো এটা কিন্তু তাদের আগে দিয়ে জানিয়ে দিয়েছে। দ্য মাফিয়া টার্ন হস্টাইল অ্যান্ড লঞ্চ কাউন্টার অফেন্সিভ। তো তার জন্য এই মাফিয়ারা তার এগেনস্টে স্টেপ নেওয়া শুরু করে। দ্য ট্রাইবাল মাসেলম্যান অ্যান্ড মাফিয়া স্টার্টেড থ্রেটিং হিম উইথ ডায়ার কনসিকুয়েন্সেস। তো এই মাফিয়ারা কিন্তু ডাইরেক্ট সিভিল সার্ভেন্টকে থ্রেট দেয়। হিজ ফ্যামিলি, wife and old mother were stalked and under the virtual surveillances and thus causing mental torture, agony and stretches to all of them. তো যে সিভিল সার্ভেন্ট তার স্ত্রী এবং তার মাকেও কিন্তু ডাইরেক্ট যে সার্ভিলেন্স করতে থাকে, ভার্চুয়াল সার্ভিলেন্স করতে থাকে তাদের এই দুজনের উপর এবং তাদেরকে মানসিকভাবে কিন্তু মারাত্মকভাবে যেটা বলে প্রেশারে রাখতে শুরু করে।
ঠিক আছে, দ্য ম্যাটার অ্যাজিউম সিরিয়াস প্রপোর্শন ওয়েন এ মাসেলম্যান কেম টু হিস অফিস অ্যান্ড থ্রেটেড হিম টু স্টপ রেইজ। তো এর মধ্যেও আরেকটা যেটা হয় যে এইরকম যে স্যান্ড মাইনিং মাফিয়া এই ডাইরেক্ট পুরো অফিসে চলে এসে ডাইরেক্ট অফিসারকে ধমকি দেয়, যদি বলে সে যদি এই এগেনস্টে অ্যাকশন বন্ধ না করে তাহলে কিন্তু তার খুবই খারাপ হবে। তো এরকমও বলছে যে এরকম কেউ একজন মানে 10 বছর আগে একজন এসেছিল, তাকে কিন্তু আমরা মেরে ফেলেছি, তো সেটা যেন খেয়াল থাকে আপনার। ঠিক আছে, মানে এই ধরনের হুমকি দিয়েছে পুরো, এখানে তারও বলেই দেওয়া আছে যে 10 years ব্যাক অন অফিসার ওয়াজ কিল্ড বাই দ্য মাফিয়া। ঠিক আছে, মানে পুরো ডাইরেক্ট অ্যাকশন। তো এখন এই যে সিচুয়েশনটা দিয়ে দেওয়া হলো, তো আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট অপশন অ্যাভেলেবল টু সুনীল ইন অ্যাটেন্ডিং দিস সিচুয়েশন। তো সুনীলের এখন কী কী অপশান রয়েছে নেওয়ার জন্য এই বর্তমান অবস্থাতে। ফার্স্ট নম্বর কোয়েশ্চেন। সেকেন্ড নম্বর হচ্ছে ক্রিটিক্যালি ইভালুয়েট ইচ অফ দ্য অপশন লিস্টেড বাই ইউ। তুমি এখন ভাবো যে এই সুনীল কী কী স্টেপ নেওয়া দরকার, সেগুলো স্টেপ বাই স্টেপ পরপর লেখো এবং সেগুলো ইভালুয়েট করো, বিস্তারিতভাবে লেখো পয়েন্ট ধরে ধরে। নাম্বার 3 কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য অ্যাবভ ডু ইউ থিঙ্ক উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর সুনীল টু অ্যাডপ্ট অ্যান্ড ওয়াই। তো তুমি যে অনেকগুলো অপশন দিয়েছো, তো মানে লিখেছো তুমি উপরে পরপর, তো এটার মধ্যে কোনটা সবথেকে পারফেক্ট অপশন যেটা সুনীলের নেওয়া উচিত এবং সেটা কেন নেওয়া উচিত। অ্যান্সার হবে 250 ওয়ার্ডে। ঠিক আছে, 15 মার্কের কোয়েশ্চেন। তো এতগুলো ধরো আমরা ফার্স্ট পার্টে যে কোয়েশ্চেনগুলো করেছি সেটা হচ্ছে তোমার 10 মার্কের কোয়েশ্চেন ছিল, সিম্পল 150 ওয়ার্ডে। কিন্তু এই যে ডিসিশন মেকিং কোয়েশ্চেনের যে পার্টটা মানে তোমার কেস স্টাডি, এখানে কিন্তু ডাইরেক্ট তোমার 250 ওয়ার্ড আর হচ্ছে 15 মার্কসের কোয়েশ্চেন, তো এখানে তোমার ইলাবোরেটলি লিখতে হবে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার কেস স্টাডি, ফার্স্ট কেস স্টাডি গেল। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 8। ইউ আর ভাইস প্রিন্সিপাল অফ এ ডিগ্রি কলেজ ইন অন অফ দ্য মিডিল ক্লাস টাউন। তো মিডিল ক্লাস টাউনে তুমি ভাইস প্রিন্সিপাল, ঠিক আছে, ডিগ্রি কলেজের। ঠিক আছে, তো প্রিন্সিপাল হ্যাজ রিসেন্টলি রিটায়ার্ড অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ লুকিং ফর হিজ রিপ্লেসমেন্ট। তো প্রিন্সিপাল হচ্ছে রিটায়ার হচ্ছে এবং তার জায়গায় নতুন একজনকে চাওয়া হচ্ছে। দেয়ার আর অলসো ফিলার্স দ্যাট দ্য ম্যানেজমেন্ট মে প্রমোট ইউ অ্যাজ প্রিন্সিপাল। তো এখন যে সিচুয়েশান দেখা যাচ্ছে, তো কলেজ ম্যানেজমেন্ট তোমাকে সেই জায়গায় রাখতে পারে, মানে সেই জায়গায় দিতে পারে, তো সেটা নিয়ে ভাবা হচ্ছে। In this meantime, during annual examination, the flying squad came from the university who caught the student red-handed involving in unfair means. তো এই সময় যেটা দেখা গেছে, ফ্লাইং স্কোয়াড এসে ইউনিভার্সিটির 2 জন স্টুডেন্টকে গ্রেপ্তার করেছে যারা ইলিগাল কাজ করছিল। ঠিক আছে, এ সিনিয়র লেকচার অফ দ্য কলেজ ওয়াজ পার্সোনালি হেল্পিং দিস স্টুডেন্ট ইন দিস অ্যাক্ট। তো তাও যেটা দেখা গেছে যে কলেজেরই এক টিচার কিন্তু তাদের হেল্পও করছিল, এই যারা ইলিগাল কাজ করছে যে স্টুডেন্টরা। দিস সিনিয়র লেকচার অলসো হ্যাপেন্স টু বি ক্লোজ অফ দ্য ম্যানেজমেন্ট। তো কলেজ ম্যানেজমেন্টেও কিন্তু সেই টিচার খুবই কাছের লোক। One of the student was son of the local politician who was responsible for getting college affiliated to the present reputed university. তো ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজের যে রেপুটেশন আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হচ্ছে লোকাল যে পলিটিশিয়ান তার ছেলের। ঠিক আছে, তো এই হচ্ছে সিচুয়েশানটা। দ্য সেকেন্ড স্টুডেন্ট ওয়াজ সন অফ দ্য লোকাল বিজনেসম্যান। আর যে সেকেন্ড স্টুডেন্ট সে হচ্ছে লোকাল যে বিজনেসম্যান তার ছেলে। হু ওয়াজ ডোনেটেড ম্যাক্সিমাম ফান্ড রানিং অ্যাট দ্য কলেজ, যে হচ্ছে কলেজ চালানোর জন্য ম্যাক্সিমাম ফান্ড দেয়। ঠিক আছে, এরপর হচ্ছে ইউ ইমিডিয়েটলি ইনফর্ম দ্য ম্যানেজমেন্ট রিগার্ডিং দিস আনফর্চুনেট ইনসিডেন্ট। তো তোমাকে তাৎক্ষণিকভাবে এই সিচুয়েশন জানানো হচ্ছে যে কলেজে এরকম একটা ঘটনা ঘটে গেছে। দ্য ম্যানেজমেন্ট টোল্ড ইউ টু রিজলভ দ্য ইস্যু উইথ ফ্লাইং স্কোয়াড অ্যাট এনি কস্ট। তো কলেজ ম্যানেজমেন্ট বলছে যে এই ইস্যুকে যে কোনোভাবে কিন্তু সলভ করতে হবে। They further said that such incident will not only tarnish the image of the college but also the politician and businessmen are very important personalities for the functioning of the college. তো এখন আরও বলে দেওয়া হচ্ছে যে এই সিচুয়েশানটা যেভাবেও ক্লিয়ার করতে হবে, এবং তাছাড়া এর সাথে রিলেটেড যারা রয়েছে যে লোকাল বিজনেসম্যান আর হচ্ছে তোমার পলিটিশিয়ান, এরাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোক এই অঞ্চলে এবং এই কলেজের জন্য। তো ইউ আর অলসো গিভেন হিন্ট দ্যাট ইউর ফার্দার প্রমোশন টু প্রিন্সিপাল ডিপেন্ডস অন your capability in resolving the issue with flying squad. তো তোমার যে প্রমোশনের যে ব্যাপার সেটাও কিন্তু এর সাথে রিলেটেড রয়েছে, এই যে সিচুয়েশানটা তুমি যদি সলভ করতে পারো। ইন দিস মিন টাইম ইউ আর ইন্টিমেটেড বাই ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দ্যাট সার্টেন মেম্বার অফ দ্য স্টুডেন্ট ইউনিয়ন আর প্রোটেস্টিং আউটসাইড দ্য কলেজ গেট এগেনস্ট দ্য সিনিয়র লেকচারার অ্যান্ড দ্য স্টুডেন্ট ইনভলভিং ইন দ্য ইনসিডেন্ট অ্যান্ড ডিমান্ডিং স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট ডিফল্টার। তো এই সময় তুমি দেখতে পারো যে কলেজের বাইরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে, কলেজের বাইরে বেসিক্যালি বিক্ষোভ দেখানো হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে এর এগেনস্টে যাতে দ্রুত স্টেপ নেওয়া হয় এবং যারা এর সাথে জড়িত তাদেরকে ডাইরেক্ট অ্যাকশন তাদের বিরুদ্ধে যেন নেওয়া হয়। তো এই হচ্ছে সিচুয়েশনটা। এবার হচ্ছে কোয়েশ্চেনটা আসছে, দেখো ডিসকাস দ্য এথিক্যাল ইস্যুস ইনভলভ দিস কেস। তো এই যে কেসটা হলো এই কেসের
উপর ভিত্তি করে যে নৈতিক যে বিষয়গুলো চলে আসছে, তো সেই জিনিসগুলো তুমি লিস্টেড করো এবং পরপর সেগুলো লেখো। নাম্বার 1 কোয়েশ্চেন এটা হচ্ছে। সেকেন্ড কোয়েশ্চেন আসছে দেখো, ক্রিটিক্যালি এক্সামিন দ্য অপশন অ্যাভেলেবল উইথ ইউ অ্যাজ ভাইস প্রিন্সিপাল। তো তোমাকে ভাইস প্রিন্সিপাল করে দেওয়া হলো, তো তুমি এই সিচুয়েশানে কী স্টেপ নেবে এবং সেগুলো কেন। ক্রিটিক্যালি এক্সামিন দ্য অপশন অ্যাভেলেবল উইথ ইউ অ্যাজ এ ভাইস প্রিন্সিপাল। তো তুমি অ্যাজ এ ভাইস প্রিন্সিপাল মানে ভাইস প্রিন্সিপাল হিসাবে তোমার কী কী স্টেপ নেওয়া যেতে পারে, ঠিক আছে, সেই যেতে পারে যে স্টেপগুলো, সেই জিনিসগুলো পরপর এনলিস্টেড করো। নেক্সট পার্ট হচ্ছে কোশ্চেনের, হোয়াট অপশন উইল ইউ অ্যাডপ্ট অ্যান্ড হোয়াই। তো যে অপশানগুলো রয়েছে সেগুলো তো পরপর আগের পার্টে লিখলে, এইবার লাস্ট পার্টে কোশ্চেনে লিখতে হবে যে তুমি এই অপশানগুলোর মধ্যে কোনটা নেবে এবং সেটা কেন পারফেক্ট হবে, সেটা তুমি ডিটেলসে লেখো। অ্যান্সার ইন 250 ওয়ার্ডস, 250 শব্দের মধ্যে এটা লিখতে হবে, ঠিক আছে। ব্রড কোশ্চেন যেটা বললাম। তো এই হচ্ছে সিচুয়েশানটা, তুমি কী কী স্টেপ নেবে, তো সেই জিনিসগুলো তোমার কিন্তু পরপর এখানে বলতে হবে, ঠিক আছে। তো দেখো, এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডের যে বই আছে লেক্সিকনের, এই বইয়ের যে লাস্ট পার্ট রয়েছে তোমার কেস স্টাডি, ওটা পুরো ধরে তোমার কিন্তু কেস স্টাডি করতে হবে যেগুলো রয়েছে। আর আলটিমেটলি তুমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন যেগুলো আছে এগুলো কিন্তু রেগুলার সলভ করা দরকার। 2013 থেকে তোমরা জানো এথিক্স পেপার ইনক্লুড করা হচ্ছে সিএসসি এক্সামে, মানে সিভিল সার্ভিস এক্সামে। তার আগে কিন্তু ছিল না। তো 2013 থেকে 2021 অবধি যে পেপারগুলো আসছে সেইগুলো তুমি দেখো এবং সেগুলো সলভ করো। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তুমি পাবে। আর তাছাড়া দেখো মেইনসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বইও পাওয়া যাচ্ছে, তো সেই বইগুলো থেকেও তুমি কিন্তু ডাইরেক্ট এখানগুলো সলভ করতে পারো। আর রেগুলার সলভ না করলে তুমি কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। হ্যাঁ, তখন তুমি মনে হতে পারে কোয়েশ্চেন থেকে তো আমি জানি কী স্টেপ নিতে হবে, কিন্তু কোনো একটা জিনিস জানা আর সেইটা ওই টাইমে এক্সাম হলে সেটা ডাইরেক্টলি ওই টাইম লিমিটের মধ্যে সেটা পারফেক্টলি তোমার সেই এক্সামের মানে কোয়েশ্চেনটা নামানো, কোয়েশ্চেনের অ্যান্সারটা, সেটা কিন্তু আলাদা ব্যাপার। তো তার জন্য তুমি রেগুলার প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা গেল। তো এরপর আসছে দেখো কোয়েশ্চেন নাম্বার 9, অ্যান elevated corridor is being constructed to reduce traffic congestion in the capital of the particular state। তো কোনো একটা রাজ্যের একটা জায়গা মানে মেইন সিটিতে যেটা দেখা যাচ্ছে যে ট্রাফিক কমানোর জন্য, মানে ট্রাফিক যাতে ঠিকঠাক থাকে, তো তার জন্য যেটা করা হচ্ছে নতুন একটা করিডোর কনস্ট্রাক্ট বা তৈরি করা হবে, ঠিক আছে। ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার অফ দিস প্রেস্টিজিয়াস প্রজেক্ট অন ইউর প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এটা একটা তোমার একটা গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট হবে তোমার লাইফের জন্য, মানে তোমার সিভিল সার্ভেন্টের যে টেনিওরের মধ্যে। তো সেই জিনিসটা তুমি বুঝতে পারছো। দ্য ডেডলাইন ইজ টু কমপ্লিট দ্য প্রজেক্ট ইন দ্য নেক্সট 2 years বাই 20 জুন 2021। তো টাইম লিমিটও দিয়ে দেওয়া হচ্ছে যে 20 জুন 2021 সালের মধ্যে তোমার এটা কমপ্লিট করতেই হবে। সিন্স দ্য প্রজেক্ট ইজ টু বি ইনগ্রেটেড বাই দ্য চিফ মিনিস্টার বিফোর দ্য ইলেকশন জুলাই 2021। তো জুলাই 2021 হচ্ছে ইলেকশন আছে, তো তার আগে তুমি এই যে প্রজেক্টটা কমপ্লিট করবে, এটা উদ্বোধন করবে হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। While carrying out the surprise inspection by the inspecting team, the minor crack was noticed is one of the piers of the elevated corridor, possibly due to poor material use। তো যেটা দেখা গেছে এই যে তুমি করিডোর যেটা তৈরি হচ্ছে সেটা এখানে ইন্সপেকশন করা হয়েছে, ঠিক আছে। তো সেখানে দেখা গেছে যে ম্যাটেরিয়াল যেটা ইউজ করা হয়েছে এই করিডোর তৈরিতে সেটা খুব সিম্পল এবং খুব কম দামি ম্যাটেরিয়াল, মানে হঠাৎ করে সারপ্রাইজ ইন্সপেকশানে এটা চোখে পড়েছে। ইউ ইমিডিয়েটলি ইনফর্ম দ্য চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড স্টপ ফার্দার ওয়ার্ক। তো তুমি যখনই এটা জানতে পারলে তুমি সাথে সাথে যে চিফ ইঞ্জিনিয়ার এই প্রজেক্টে তাকে জানালে এবং যে কাজ করা হয়ে গেছে সেটা তাড়াতাড়ি বন্ধ করতে। ইট ওয়াজ অ্যাসেসড বাই ইউ দ্যাট দ্য মিনিমাম 3 পিলার it was assessed by you that minimum 3 pier of the elevated corridor have to be demolished and reconstructed। তুমি যেটা দেখতে পারলে যে করিডোরের যে জিনিসটা দেখা গেছে, তো তার মধ্যে কম করে 3টে পিলার পুরোপুরি ধ্বংস করতে হবে, মানে ভেঙে ফেলে আবার তৈরি করতে হবে, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, মানে ভেঙে পড়বে এরকম সিচুয়েশন। বাট দিস প্রসেস উইল ডিলে দ্য প্রজেক্ট মিনিমাম বাই 4 to 6 months। কিন্তু তুমি যদি এখনই ওটা ভেঙে ফেলো তাহলে প্রজেক্টের যে টাইম টেবিল রয়েছে, শিডিউল রয়েছে, তো সেটা কভার হবে না, আরও এক্সট্রা 3 থেকে 6 মাস লাগতে পারে, ঠিক আছে। বাই দ্য চিফ ইঞ্জিনিয়ার ওভার রুল দ্য অবজারভেশন অফ ইন্সপেক্টিং টিম অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ওয়াজ এ মাইনর ক্র্যাক অ্যান্ড উইল নট এনি অফ ওয়ে ইম্প্যাক্ট দ্য স্ট্রেন্থ অ্যান্ড ডিউরেবিলিটি অফ দ্য ব্রিজ। তো এই প্রজেক্টের যে চিফ ইঞ্জিনিয়ার আছে সে বললো, ও স্যার ওটা কোনো ব্যাপার না, এমনি সিম্পল মাইনর জিনিস আছে, কয়েক দেশের মধ্যে, মানে কোনো প্রবলেম হবে না, আপনি করতে দিন, কোনো প্রবলেম হবে না, কিন্তু না হলে কিন্তু যদি কমপ্লিট না করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে, আর যা আছে প্রবলেম যেটুকু আছে ও আমি ঠিকঠাক করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার বলছে, চিফ ইঞ্জিনিয়ার যে। হি অর্ডার ইউ টু ওভারলুক দ্য অবজারভেশন অ্যান্ড ইন্সপেক্টিং টিম। তো বলে যে এখানে যে ইন্সপেক্টিং যে টিম এসছে ওরা যা বলছে ওসব আপনি মানবেন না, ওসব নিয়ে ভাবনার কোনো ব্যাপার নেই, এরকম হতেই থাকে আমাদের, ঠিক আছে, ও নিয়ে কোনো চাপ নেই আপনার, ঠিক আছে।
তো তাছাড়া সেও বলছে যে হি ইনফর্মড ইউ দ্যাট দ্য মিনিস্টার ডাজ নট ওয়ান্ট টু এনি ডিলে অ্যাজ ওয়ান্টস দ্য চিফ মিনিস্টার টু ইনঅগ্রেট দ্য এলিভেটেড করিডোর বিফোর দ্য ইলেকশন আর ডিক্লেয়ার। তো চিফ ইঞ্জিনিয়ার আরও বলছে যে আপনি তো বুঝতে পারছেন যে সিচুয়েশান কদিন পরেই হচ্ছে চিফ মিনিস্টার আসবেন, তো তার ভোটের আগেই কিন্তু এই যে করিডোর আছে সেটা সে উদ্বোধন করবেন, তো সেই ব্যাপারটা তো আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই, তো সেটা মনে করেই দিচ্ছে। অলসো ইনফর্ম ইউ দ্যাট দ্য কনস্টার ইজ এ ফার রিলেটিভ অফ দ্য মিনিস্টার অ্যান্ড হি ওয়ান্টস হিম টু ফিনিশ দ্য প্রজেক্ট। আর তাছাড়া আরও মনে করে দিচ্ছেন আমি কিন্তু সিএম এর খুব কাছের লোক, আর সে বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে প্রজেক্ট আছে শেষ করুন, ঠিক আছে। হি অলসো গেভ ইউ হিন্ট দ্যাট ইউর ফার্দার প্রমোশন অ্যান্ড এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ইজ আন্ডার কনসিডারেশন উইথ দ্য মিনিস্ট্রি। আর তাছাড়াও বলছে যে আপনার কিন্তু পরের যে প্রমোশন আছে সেগুলো কিন্তু মিনিস্ট্রির আন্ডারেই রয়েছে, তো তার জন্য আপনি যত তাড়াতাড়ি এটা প্রজেক্টটা কমপ্লিট করবেন আপনার প্রমোশন কিন্তু তাড়াতাড়ি হবে, ঠিক আছে। However, you strongly feel that the minor crack in the pier of the elevated corridor will adversely affect the health and the life of the bridge, and therefore it will be very dangerous not to repair the elevated corridor. কিন্তু তুমি সব সিচুয়েশান দেখলে এবং তুমি যে করিডোরের যে অবস্থা দেখলে, এটা যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো সময় এটা ভেঙে পড়বে এবং তাতে কিন্তু আলটিমেটলি বহু লোকের প্রাণ যাবে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হবে, ঠিক আছে। তুমি এটা কিন্তু বুঝতে পারছো। তো এই যে সিচুয়েশানটা ক্রিয়েট করা হয়েছে, তো এই সিচুয়েশান মানে কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা দেখি। আন্ডার দ্য গিভেন কন্ডিশন, এই যে সিচুয়েশন দেওয়া হলো, তো হোয়াট আর দ্য অপশানস অ্যাভেলেবল টু ইউ অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজার হিসেবে তোমার কী কী অপশান এখানে তুমি নিতে পারো বলে তুমি মনে করো, ঠিক আছে। অপশানগুলো পরপর তোমার ডিটেলসে লিখতে হবে। নেক্সট পার্ট হচ্ছে কোয়েশ্চেনের, হোয়াট আর দ্য ইথিক্যাল ডিলেমা বিং ফেসড বাই দ্য প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজারের মধ্যে কী কী নৈতিক কী ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেগুলো পরপর তোমার এখানে লিখতে হবে সেকেন্ড পার্টে। নেক্সট পার্ট আসছে তোমার, হোয়াট আর দ্য প্রফেশনাল চ্যালেঞ্জেস লাইকলি টু বি ফেসড বাই দ্য প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড হিজ রেসপন্সেস টু ওভারকাম সাচ চ্যালেঞ্জেস। তো প্রজেক্ট ম্যানেজারের লাইফে যে প্রফেশনাল যে সকল চ্যালেঞ্জগুলো আসছে এর মধ্যে সেগুলো কোন কোন ক্ষেত্রে আসছে, এই যে প্রবলেমগুলো তার আসছে বা সিচুয়েশান তার আসছে, তো তার এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য তিনি কী কী স্টেপ নিতে পারেন, ঠিক আছে, সেগুলো তোমার লিখতে হবে। নেক্সট পার্ট আসছে তোমার কোয়েশ্চেনের, হোয়াট ক্যান বি দ্য কনসিকুয়েন্সেস অফ ওভারলুকিং দ্য অবজারভেশন রেজড বাই দ্য ইন্সপেক্টিভ টিম। তো ইন্সপেক্টিভ টিম তো দেখে গেছে যে এই যে মানে করিডোর তৈরি করা হচ্ছে এটা যদি ঠিকঠাক না করা হয় তাহলে তো খুব বাজে অবস্থা হয়ে যাবে। তো এইখানে কনসিকুয়েন্সেস কী হতে পারে, তো সেই জিনিসগুলো তুমি মনে করো, সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এই হচ্ছে 4টে পার্ট, ঠিক আছে। এই কোয়েশ্চেনটারই 4টে পার্ট রয়েছে, এই উপরে যে কেস রয়েছে এই কেসের উপর ভিত্তি করে তোমার লিখতে হবে 250 শব্দ, ঠিক আছে, 15 মার্কসের। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই অনুযায়ী সিচুয়েশান ভেবে এথিক্যালি যে প্রবলেম আসছে এবং প্রফেশনালি কোন কোন ওয়েতে সেগুলো নিতে হবে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমার এখানে ডিটেলসে কিন্তু নামাতে হবে কোয়েশ্চেনটা, ঠিক আছে। তো এই ব্যাপারটা গেল। এইবার হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 10 আসছে, দ্য করোনা ভাইরাস ডিজিজ কোভিড-19 প্যান্ডেমিক হ্যাজ উইকলি স্প্রেড টু ভেরিয়াস কান্ট্রিজ। অ্যাজ অফ May 8, 2020, India has 6,342 পজিটিভ কেসেস অফ করোনা হ্যাজ বিন রিপোর্টেড। তো যেটা দেখা গেছে করোনা ভাইরাস কিন্তু চারিদিক থেকে ছড়িয়ে গেছে সারা পৃথিবী জুড়ে এবং 8ই জুলাই 2020 সাল অবধি আমাদের দেশে ভারতে 56,342 জন করোনা পজিটিভ রয়েছে। ইন্ডিয়া উইথ এ পপুলেশন অফ মোর দ্যান 1.35 বিলিয়ন হ্যাড ডিফিকাল্টি ইন কন্ট্রোলিং দ্য ট্রান্সমিশন অফ করোনা ভাইরাস এবং ইটস পপুলেশন। তো আমাদের এখানে বলছে যে 135 কোটি দেশের লোকে এরকম অবস্থা কিন্তু খুবই কন্ট্রোল করা খুবই টাফ ব্যাপার। মাল্টিপল স্ট্র্যাটেজিস বিকেম নেসেসারি টু হ্যান্ডেল দিস আউটব্রেক। The Ministry of Health and Family Welfare of the India raised awareness about this outbreak and to take all necessary action to control the spread of the COVID-19. তো এই অবস্থা ঠিকঠাক করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া খুব জরুরি। তো তার জন্য আমাদের ভারতের মিনিস্ট্রি অফ হেলথ, স্বাস্থ্য এবং পরিবার উন্নয়ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ভারত সরকার implemented a 55-day lockdown throughout the country to reduce the transmission of the virus. ভারত সরকার 55 দিনের লকডাউন চালু করেছে সারা দেশ জুড়ে, যেখানে স্কুল অ্যান্ড কলেজেস হ্যাজ শিফটেড টু অল্টারনেটিভ মোড অফ টিচিং, লার্নিং, evaluation and certification. Online mode became popular during these days. India was not prepared for a sudden onslaught of such a crisis due to limited infrastructure in terms of human resource, money and other facilities needed for making care of the situation. তো স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেখানে অনলাইন পরিষেবা এবং অনলাইন যাতে এডুকেশন সিস্টেম যাতে ব্যবহার করা হয়
সেটা তৈরি করা হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে আমাদের দেশের যে অবস্থা, যে ক্রাইসিস, যে এত বাজে অবস্থায় চলে গেছে, যে যেহেতু এই অনলাইনে সব কিছু আনার জন্য যে প্রয়োজনীয় যে পরিকাঠামো সেগুলো আমাদের নেই, কিন্তু তারপরেও সেটা করার জন্য বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হচ্ছে, যাতে মানব সম্পদ উন্নয়ন এবং অন্যান্য এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের আর্থিকভাবে সাহায্য করার লোকজনদের, সেই জিনিসগুলো করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দিস ডিজিজ ডিজ নট স্পেয়ার এনিবডি রেসপেক্টেড অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ন অন দ্য অন হ্যান্ড অ্যান্ড হ্যাভ নট দ্য আদার্স। তো এই যে ভাইরাসে কিন্তু তোমার কোনো ব্যক্তির ধর্ম, বর্ণ, রং, জাতি, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু কেউ দেখে না। সবাই যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে, বা যে ধনী হোক বা গরিব হোক, সবাই কিন্তু আক্রান্ত হতে পারে। ডেফিসিয়েন্সিজ ইজ হসপিটাল বেড, অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স, হসপিটাল স্টাফ অ্যান্ড crematorium were also the most crucial aspect. You are a hospital administrator in a public hospital at the time when coronavirus attacked large number of people and patient were pouring into hospital in a day out. তো দেশে যেটা দেখা যাচ্ছে, সারা দেশ জুড়ে হসপিটালের বেডের সংখ্যা খুব কম, সেখানে অক্সিজেন সিলিন্ডারও কম আছে, হসপিটাল স্টাফও খুব কম, তারপরে অ্যাম্বুলেন্সের সংখ্যাও কম। তো এই যে সিচুয়েশানে রয়েছে, তুমি একজন হসপিটালে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, তুমি একটা যেহেতু সরকারি হসপিটালে অ্যাডমিনিস্ট্রেটর, তো সেইখানে করোনা ভাইরাস অ্যাটাকে যে বিশাল প্রচুর পরিমাণে লোক আক্রান্ত হচ্ছে এবং হসপিটালে প্রতিদিন বহু লোক আসছে এবং তারা আক্রান্ত হয়ে আসছে। তো এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানে তোমার সিচুয়েশানটা দিয়ে দিচ্ছে, দেখো, হোয়াট আর ইউর ক্রাইটেরিয়া অ্যান্ড জাস্টিফিকেশন ফর পুটিং ইউর ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল স্টাফ টু অ্যাটেন্ড টু দ্য পেশেন্ট নোয়িং ফুলি ওয়েল দ্যাট ইট ইজ হাইলি ইনফেকশিয়াস ডিজিজ অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আর লিমিটেড। তো এই সিচুয়েশানে তুমি তোমার হসপিটালে যারা স্টাফ আছে, সব ধরনের স্টাফ, ঠিক আছে, ক্লিনিক্যাল স্টাফ আর নন ক্লিনিক্যাল স্টাফ যারা আছে, সব ধরনের স্টাফকে তাদেরকে কী কী ধরনের এভাবে জানাবে এবং বোঝাবে যে এই যে ডিজিজটা, এই যে রোগটা কিন্তু খুবই ছোঁয়াচে রোগ এবং খুব দ্রুত কিন্তু এটা থেকে বাহিত হতে পারে যে কোনো লোক। তো এখানে আর আমাদের কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো আছে সেটা কিন্তু অপ্রতুল। তো এই সিচুয়েশানে কী কী স্টেপ নেওয়া যেতে পারে এবং কীভাবে তাদের বোঝাবে আর কোন কোন জিনিস সেই স্টাফদের মাথায় রাখা দরকার, সেগুলো কিন্তু এখানে ইভ্যালুয়েট করতে হবে। নেক্সট হচ্ছে, ইফ ইয়োর্স ইন এ প্রাইভেট হসপিটাল whether your justification and decision would remain same as the public hospital. তো এই যে হসপিটাল, আগের পার্টে ছিল হচ্ছে তুমি সরকারি হসপিটালের, তো এই নেক্সট পার্টে যেটা দেখা হচ্ছে তুমি হচ্ছে প্রাইভেট হসপিটালের একজন অ্যাডমিনিস্ট্রেটর। তো এইখানে তুমি কোন কোন ডিসিশন নিতে এবং কেন নিতে, যেটা সরকারি হসপিটাল হলেও কি তুমি নিতে যদি তুমি পাবলিক হসপিটাল হতো এটা, তো কেন নিতে এবং কী কী স্টেপ নিতে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমার ডিটেলসে লিখতে হবে। 250 নম্বর, 250 ওয়ার্ডে 15 নম্বর, ঠিক আছে। তো এই সিচুয়েশানে তোমার কী কী স্টেপ তুমি নিতে হবে এবং কেন নিতে না, সেই জিনিসগুলো কিন্তু লিখতে হবে এথিক্যালি, সেই ব্যাপারটা গেল। তো এইভাবে হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 10 কমপ্লিট হচ্ছে। নেক্সট আসছে তোমার যেটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 11, এ রেপুটেড ফুড প্রোডাক্ট কোম্পানি based in India developed a food product for international market and started exporting the same after the getting necessary approval. তো একটা খুব নামকরা কোম্পানি যেটা ভারতে, সে ফুড প্রোডাক্ট মানে খাদ্যর প্রক্রিয়াকরণে বা বিভিন্ন ধরনের খাদ্যজাত বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করছে এবং সেটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাজারে সেগুলো বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল কিন্তু তারা পেয়ে গেছে। তো সেই কোম্পানি থেকে অ্যানাউন্সও করেছে যে আমরা এত বড় একটা অ্যাচিভমেন্ট করেছি আমরা, ঠিক আছে। তো এটা ডোমেস্টিক যারা দেশীয় যারা কনজিউমার আছে, যারা উপভোক্তা আছে, তারাও খুব খুশি হচ্ছে এবং তাদেরও কিন্তু সেম কোয়ালিটি দেওয়া হবে এবং তাদেরও সেম বেনিফিটও দেওয়া হবে এবং তাদের সেম হেলথ বেনিফিটও দেওয়া হবে। অ্যাকর্ডিংলি দ্য কোম্পানি গট ইটস প্রোডাক্ট অ্যাপ্রুভড বাই দ্য ডোমেস্টিক কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড লঞ্চ দ্য প্রোডাক্ট ইন ইন্ডিয়ান মার্কেট। তো তারপর সেটা ইন্ডিয়ান মার্কেটেও যাতে তারা সেই প্রোডাক্ট বিক্রি করতে পারে সেই অ্যাপ্রুভালও পেয়ে যায়, ঠিক আছে। দ্য কোম্পানি কুড ইনক্রিজ ইজ মার্কেট শেয়ার ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যান্ড আর্ন সাবস্টেন্সিয়াল প্রফিট বোথ ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি। তো এই কোম্পানি আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে তাদের যে অবস্থান আছে সেটা যাতে আরও বৃদ্ধি করতে পারে, তো সেই স্কোপও কিন্তু তারা পেয়ে গেছে। However, the random sample test conducted by the inspecting team found that the product being sold domestically in variance with the approved obtained from the competent authority. কিন্তু যেটা হঠাৎ করে একটা স্যাম্পল টেস্ট কন্ডাক্ট করা হয়েছে, তো সেখানে দেখা গেছে যে দেশের মধ্যে যে সকল জিনিসগুলো তারা বিক্রি করছে সেই স্যাম্পল আলাদা, যেটা চেস্ট করছে সেই স্যাম্পল আলাদা ছিল, আর এখানে যেটা দেশের মধ্যে বিক্রি হচ্ছে সেই স্যাম্পল আলাদা, ঠিক আছে। মানে তার মধ্যে 2 নম্বরই রয়েছে, যেটা দেশীয় স্যাম্পল যেটা বিক্রি করছে। অন ফার্দার ইনভেস্টিগেশন it also discovered that the food company was not only selling product with which were not meeting the health standard of the country but also selling the rejected export প্রোডাক্টস ইন দ্য ডোমেস্টিক মার্কেট। তো এটা আরও বিস্তারিতভাবে অ্যানালাইসিস করে দেখা গেল যে বিদেশে পাঠানোর জন্য যে সকল পণ্য বিদেশে পাঠানোর যে স্ট্যান্ডার্ড সেগুলো
পাস করতে পারেনি সেই জিনিসগুলো বিদেশে না পাঠিয়ে মানে ফেলে না দিয়ে ডাইরেক্ট দেশীয় বাজারে সেগুলো ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। দিস এপিসোড অ্যাডভার্সলি অ্যাফেক্টেড দ্য রেপুটেশন অ্যান্ড প্রফিলিটি অফ দ্য ফুড কোম্পানি। তো এটা যখন এটা জানা গেছে তো তখন এই ফুড কোম্পানি কিন্তু তাদের যে রেপুটেশনে মানে তাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেকটা মারাত্মকভাবে চাপে পড়েছে। এবার হচ্ছে সিচুয়েশান যেটা দিয়ে দেওয়া হচ্ছে, দেখো, হোয়াট অ্যাকশন ডু ইউ ভিজুয়ালাইজ শুড বি টেকেন টু দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যাগেন্স্ট দ্য ফুড কোম্পানি ফর ভায়োলেটিং দ্য লেড ডাউন ডোমেস্টিক ফুড স্ট্যান্ডার্ড অ্যান্ড সেলিং রিজেক্টেড এক্সপোর্ট প্রোডাক্টস ইন ডোমেস্টিক মার্কেট। তো তুমি কি মনে করো যে এই যে সিচুয়েশানটা দেখা গেছে, এই সিচুয়েশানে এই কোম্পানির এগেনস্টে কী অ্যাকশন নেওয়া উচিত, যে তারা যে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করেছে, যেটা বিদেশে পাঠানোর সময় যে প্রোডাক্টগুলো সেখান থেকে বাতিল করেছে সেই জিনিসগুলো আমাদের দেশে বিক্রি করেছে, তো এই যে তারা ভায়োলেট করেছে টার্মস অ্যান্ড কন্ডিশন, তো তাদের এগেনস্টে কী স্টেপ নেওয়া দরকার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হোয়াট কোর্স অফ অ্যাকশন ইজ অ্যাভেলেবল উইথ দ্য ফুড কোম্পানি টু রিজলভ দ্য ক্রাইসিস অ্যান্ড ব্রিং ব্যাক ইটস লস্ট রেপুটেশন। তো এবার হচ্ছে কোম্পানির দিকে যাওয়া যাক। তো কোম্পানির এখানে যে তাদের যে রেপুটেশন খারাপ হয়েছে, তাদের নাম খারাপ হয়েছে, তো সেই পুরনো ফিরে পাওয়ার যে ঐতিহ্য কোম্পানির, ঠিক আছে, সেই নাম ফিরে পাওয়ার জন্য তাদের আর কী স্টেপ নেওয়া দরকার যাতে ফুড কোম্পানি আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার, দেখো, এক্সামিন দ্য এথিক্যাল ডিলেমা ইনভলভ ইন দিস কেস। 3 নম্বর কোশ্চেন হচ্ছে এই যে সিচুয়েশান, তো এই সিচুয়েশানে কি নৈতিক যে দ্বিধাবিভক্তি রয়েছে, তো সেই জিনিসগুলো কি কি সেগুলো পয়েন্ট ওয়াইজ তুমি পরপর লেখো। টোটাল হচ্ছে তোমার 250 শব্দ, 15 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে, মানে ব্রড কোয়েশ্চেন পুরোটাই। তো এটা তোমার ডিটেলসে পরপর সিস্টেমেটিক্যালি লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন, এভাবে গেল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 কমপ্লিট হচ্ছে। নেক্সট হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 12। তো কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে, দেখো, পাবন ইজ ওয়ার্কিং অ্যাজ এন অফিসার ইন দ্য স্টেট গভর্নমেন্ট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। পাবন রাজ্য সরকারের 10 বছর ধরে গত 10 বছর ধরে কাজ করছে অ্যাজ এ পার্ট টাইম রুটিন ট্রান্সফার। হি ওয়াজ পোস্টেড টু আনাদার ডিপার্টমেন্ট। তো রুটিন ট্রান্সফার অনুযায়ী তাকে একটা অন্যান্য ডিপার্টমেন্টে, অন্য বিভাগে তাকে ট্রান্সফার করা হয়েছে। হি ওয়াজ পোস্টেড টু আনাদার ডিপার্টমেন্ট। হি জয়েন্ড ইন এ নিউ অফিস অ্যালং উইথ 5 আদার কলিগস। তো তার সাথে সাথে আরও 5 জন নতুন কলিগও তার সাথে সাথে একই টাইমে বদলি করা হয়েছে তাদেরও। দ্য হেড অফ দ্য অফিস ওয়াজ এ সিনিয়র অফিসার কনভার্সেন্ট উইথ দ্য ফাংশনিং অফ দ্য অফিস। তো যেখানে তাদের ট্রান্সফার করা হচ্ছে সেখানে যে অফিসার আছে তিনি হচ্ছে সেখানকার একদম সিনিয়র অফিসার। As part of the general inquiry, Pawan gathered that his senior officer carries the reputation of being difficult and insensitive person having his own disturbed family life. তো তুমি এখানে আস্তে আস্তে মানে ট্রান্সফার হওয়ার পর জানতে পারলে যে এখানে যে সিনিয়র অফিসার আছে ওনার ফ্যামিলি লাইফের খুব খারাপ অবস্থা, মানে ফ্যামিলি লাইফও খারাপ অবস্থা, এবং তার যে কাজের লাইফ যে কর্মজীবনও সেখানে খুব বাজে অবস্থা, ঠিক আছে। ইনিশিয়ালি অল সিমস টু গো ওয়েল। তো যেটা আস্তে আস্তে পরপর দিনকে দিন যেতে গেল। হাউএভার আফটার সাম টাইম পাবন ফেল দ্যাট দ্য সিনিয়র অফিসার ওয়াজ বিলিটিং হিম অ্যাট এ টাইপস আনরিজনেবল। তো সেটা সে আস্তে আস্তে দেখতে পারলো যে সেই সিনিয়র অফিসার তার এগেনস্টেও কিন্তু বিভিন্ন ধরনের খারাপ আচরণ করছে, ব্যবহার ভালো করছে না। হোয়াট এভার সাজেশন গিভেন অর ভিউজ এক্সপ্রেসড বাই পাবন ইন দ্য মিটিংস ওয়ার সামারিলি রিজেক্টেড অ্যাট দ্য সিনিয়র অফিসার উড এক্সপ্রেস ডিসপ্লেজার ইন দ্য প্রেজেন্স অফ আদার। তো যেটা দেখা গেছে তুমি যে ধরনের সিস্টেমগুলো বলছো যে এই অনুসারে কাজ করলে ভালো হবে বা এইগুলো করা উচিত, তো সেগুলো সবার সম্মুখে মিটিংয়ের মধ্যে যে সিনিয়র যে অফিসার উনি তার এগেনস্টে বলছেন এবং ফালতু কথা বলছেন এবং সবার সামনে, ঠিক আছে, এবং সেগুলো মানছেন না, মানে তার দাদাগিরি উনি দেখাচ্ছেন। ইট বিকাম এ প্যাটার্ন অফ বস স্টাইল of functioning to show him in bad light, highlighting his shortcoming and humiliating publicity. তো ইনি এটা যতদিন যাচ্ছে আস্তে আস্তে বেশি করে এটা করতে থাকে এবং সব যে এমপ্লয়ি আছে তাদের উপরেও একটু জিনিসটা করতে থাকে, ঠিক আছে, মানে বসি অ্যাটিটিউড। ইট বিকেম অ্যাপারেন্ট দ্যাট দো দেয়ার আর নো সিরিয়াস ওয়ার্ক রিলেটেড প্রবলেমস শর্টকামিং, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অলওয়েজ অন অফ দ্য প্রিটেক্সট অফ টু দ্য আদার অ্যান্ড উড স্কল অর শাউট অ্যাট হিম। তো কোনো কারণ ছাড়া বা কারণ ব্যতীত ইচ্ছা খুশি মতন চিৎকার করতে থাকে তার এমপ্লয়ি, অন্যান্য তার আন্ডারে যে সকল এমপ্লয়ি আছে এবং যে পাবন তার সাথেও কিন্তু। দিস কন্টিনিউয়াস হ্যারাসমেন্ট অ্যান্ড পাবলিক ক্রিটিসিজম অফ পাবন রেজাল্টেড ইন লস অফ কনফিডেন্স, সেলফ এস্টিম অ্যান্ড ইকুয়ান্টিমিটি। তো কন্টিনিউয়াসলিভাবে হ্যারাসমেন্ট, তো তারপরে ফালতু কথা বলা শোনা আর কি, এবং সকলের সামনে। তো এই জিনিসটা পবনের কিন্তু নিজের যে সেলফ এস্টিম এটা কমতে থাকে আস্তে আস্তে। তো পবন আস্তে আস্তে বুঝতে পারে যে তার সাথে তার যে সিনিয়র অফিসারের যে রিলেশন আস্তে আস্তে খুব বাজে দিকে যাচ্ছে এবং দিনের পর দিন এটা মেন্টাল টর্চারে পরিণত হয়েছে তার লাইফে। ইভেনচুয়ালি ইট ব্যাডলি অ্যাফেক্টেড হি পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি লাইফ। তো আস্তে আস্তে সেটা তার
পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফেও কিন্তু তার একটা ব্যাড ইফেক্ট তার পড়ছে পাওয়ানের। হি ওয়াজ নো লঙ্গার জয়াস হ্যাপি অ্যান্ড কন্টিনিউড ইভেন অ্যাট হোম। তো সে কোনো ধরনের হাসি কান্না রাগ অনুরাগ কোনো ধরনের কোনো কিছুই সে আর নিজের মধ্যে দেখতে পায় না, মানে সে পুরোটাই একদম হতাশ হয়ে গেছে এবং পুরো ইমোশনলেস হয়ে গেছে। রাদার উইদাউট এনি রিজন হি উড লুজ হিজ টেম্পার উইথ হিজ ওয়াইফ অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার। তো আস্তে আস্তে তার যে বাইরের রাগ সেটা সে ঘরের মধ্যে তার স্ত্রী আর তার মা বা তার যে ফ্যামিলি মেম্বার আছে তাদের উপর খাটাতে থাকে। দ্য ফ্যামিলি এনভায়রনমেন্ট ওয়াজ নো লঙ্গার প্লিজেন্ট অ্যান্ড কগনিজিয়াল। তো তার মধ্যে তার জন্য তোমার ফ্যামিলি লাইফও তার মারাত্মকভাবে খারাপ হতে থাকে। তো আস্তে আস্তে যেটা দেখা যায় তার যে স্ত্রী যে তার যে সহধর্মিণী তার সাথেও তার রিলেশন আস্তে আস্তে খুব খারাপ হতে থাকে। ডিউ টু হ্যারাসমেন্ট অ্যান্ড হিউমিলেশন সাফার্ড বাই হিম ইন দ্য অফিস কমফোর্ট অ্যান্ড হ্যাপিনেস ভার্চুয়ালি ভ্যানিস ফ্যামিলি লাইফ। তো কন্টিনিউয়াসলি এরকম যে হ্যারাসমেন্ট সে যে তার সিনিয়রের দ্বারা হচ্ছে, হ্যারাসড হচ্ছে, ঠিক আছে, এবং তার লাইফে যে এরকম নেগেটিভিটি এক্সেসিভ ওয়েতে ঢুকে গেছে, দাস ইট ড্যামেজড হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। তো এর ফলে যেটা দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি তার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের উপরেও কিন্তু মারাত্মকভাবে একটা বিরূপ প্রভাব পড়ছে। তো এই হচ্ছে সিচুয়েশানটা। তো এই সিচুয়েশানটা হচ্ছে ক্রিয়েট করা হলো। তো এই সিচুয়েশানে কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট আর দ্য অপশনস অ্যাভেলেবল উইথ পাওয়ান টু কোপ উইথ দ্য সিচুয়েশান। তো এই সিচুয়েশানে পাওয়ানের কী স্টেপ গ্রহণ করা দরকার, মানে কী কী অপশান তার মধ্যে তার কাছে রয়েছে, তো সেই জিনিসগুলো তুমি লিস্ট করে লেখো পরপর ডিটেলসে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হোয়াট অ্যাপ্রোচ পাওয়ান শুড অ্যাডপ্ট ফর ব্রিঙ্গিং পিস ট্রাঙ্কুয়ালিটি অ্যান্ড কগনিজিয়াল এনভায়রনমেন্ট ইন দ্য অফিস অ্যান্ড হোম। তো পাওয়ানের কী কী স্টেপ গ্রহণ করা দরকার যাতে তার ফ্যামিলিতে এবং অফিসেও খুব ভালো একটা সিচুয়েশান তৈরি মানে সে ভালো এনভায়রনমেন্ট আসে যাতে সে কোনো সুন্দরভাবে কাজ করতে পারে এবং পারিবারিক ওয়েতেও তার যে লাইফ সেটাও সে ঠিকঠাকভাবে কাটাতে পারে। এর জন্য তার কী কী অ্যাপ্রোচ নেওয়া দরকার। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে অ্যাজ অ্যান আউটসাইডার হোয়াট আর ইউর সাজেশন ফর বোথ বস অ্যান্ড সাবঅর্ডিনেট টু ওভারকাম দিস সিচুয়েশান অ্যান্ড ফ্রম ইম্প্রুভিং দ্য ওয়ার্ক পারফরমেন্স মেন্টাল অ্যান্ড ইমোশনাল হাইজিন। তো এখানে তোমাকে পাওয়ার দেওয়া হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে অ্যাজ এ ক্যান্ডিডেট, মানে তুমি যখন কোয়েশ্চেনটা লিখছো তো এখানে তুমি কী কী সাজেশন দিতে পারো বসের জন্য এবং যে সাবঅর্ডিনেট যে এমপ্লয়ি আছে তাদেরকে যে ফলো করা দরকার যাতে তাদের ওয়ার্ক কালচারটা যে কাজ করার যে ধরন সেটাও ঠিকঠাক থাকে অফিসে এবং পারিবারিকভাবেও তারা যেন সুখী শান্তিতে থাকে। তো তুমি কী কী জিনিস তাদের ফলো করতে পারো তো সেগুলো লিস্ট করে এখানে লেখো। কোয়েশ্চেন গেল। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 আসছে ইন দ্য অ্যাবভ সিনারিও হোয়াট টাইপ অফ ট্রেনিং উড ইউ সাজেস্ট ফর এ ভেরিয়াস লেভেল অফ দ্য গভর্নমেন্ট অফিস। তো এই যে সিচুয়েশান দেওয়া হলো এই সিচুয়েশানে কী ধরনের ট্রেনিং দেওয়া দরকার যে গভর্নমেন্ট অফিসে মানে সরকারি অফিসে যারা স্টাফ আছে এই ধরনের সিচুয়েশানে কোপ আপ করার জন্য গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের কী কী ধরনের ট্রেনিং দেওয়া দরকার বলে তুমি মনে করো, সেগুলো লিস্ট করে ডিটেলসে লেখো সেই অনুযায়ী। তো টোটাল কোশ্চেনটা হচ্ছে তোমার 250 ওয়ার্ডস 15 মার্কসের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল 12টা কোশ্চেন কমপ্লিট হলো, মানে থিওরি পার্ট আর হচ্ছে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার কেস স্টাডি। টোটাল এই হচ্ছে তোমার 250 মার্কসের কমপ্লিট হলো এখানে জেনারেল স্টাডিজ পেপার 4, ঠিক আছে। তো এই দেখো টোটাল জেনারেল স্টাডিজ পেপার 4-এর কোয়েশ্চেন। তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো করতে হবে, তো এটাই আর কি ব্যাপার। তো দেখো এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনারেল স্টাডিজ ইউপিএসসি মেন্স 2021-এর কোয়েশ্চেন নিয়ে কথা বললাম। তো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর তাছাড়া ইনস্টাগ্রামে আমাকে জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikira.in, এখানে কিন্তু আমরা কন্টেন্ট দিচ্ছি বাংলাতে, তো সেগুলো তোমরা দেখো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, ঠিক আছে। আর আমরা কিন্তু রিসেন্টলি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ শুরু করেছি অনলাইনে। তো যদি তোমরা আমাদের ইউপিএসসি পেইড ব্যাচে পড়তে চাও তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া ইউপিএসসি অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনও কিন্তু তোমরা পড়তে পারো আমাদের এই ইউপিএসসি পেইড ব্যাচে। এটা পুরোটাই অনলাইন হবে। তো তুমি যদি চাও ফুল কম্বাইন তাও কিন্তু পড়তে পারো, কারণ অপশনাল দিয়েই হচ্ছে তোমার পুরো সিলেবাসটা কভার করে, ঠিক আছে, ইউপিএসসি সিএসসি এক্সামের। তো যদি পড়তে চাও তো তোমরা তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর তাছাড়া কিন্তু আমরা রিসেন্টলি ইউজিসি নেটের মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পলিটিক্যাল সায়েন্সেরও কিন্তু পেইড ব্যাচ শুরু করেছি। আর তাছাড়া ক্লাস 11-12-এরও কিন্তু আমরা পলিটিক্যাল সায়েন্সের পেইড ব্যাচ শুরু করেছি। তো যদি তোমরা পড়তে চাও আমাদের ইউজিসি নেটের জন্য আর ক্লাস 11-12-এর জন্য তো তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8945931766, ডিটেলসে সব জানানো হবে। তো দেখো এরকম কোনো ব্যাপার নেই যে
এই আগে থেকে তোমার এই পড়া লাগবে বা এলিজিবিলিটি এত লাগবে, তো এরকম কোনো ব্যাপার নেই। তুমি ধরো যে ক্লাসে পড়ো, ধরো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যাতেই পড়ো, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, কোনো প্রবলেম নেই। তুমি সাথে সাথে কিন্তু আমাদের ইউপিএসসির পেইড ব্যাচও কিন্তু পড়তে পারো, কারণ বেসিক্যালি এটা পুরোটা অনলাইনে, তোমার কোথাও আসতেও হবে না, কোথাও যেতেও হবে না, ঠিক আছে। তো তার জন্য তোমার কিন্তু প্রচুর সময় বাঁচবে, কারণ কোনো জায়গায় গিয়ে পড়তে হলে কিন্তু প্রচুর টাইম যায় এবং তার জন্য প্রচুর খরচ হয় এক্সট্রা। তো সেই জিনিসগুলো কিন্তু হবে না। তোমার কিন্তু সিম্পল মোবাইল থাকলেই তুমি কিন্তু ডাইরেক্ট ইন্টারনেট কানেকশন থাকলে আমাদের এই পেইড ব্যাচে পড়তে পারবে, পুরোটাই অনলাইনে হবে, ঠিক আছে। তো যদি পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর ভিডিও আসবে। আর আমরা বিভিন্ন ধরনের টপিক নিয়ে, মানে ডাইভার্সিফাই টপিক নিয়ে আমরা কিন্তু ভিডিও করবো আমাদের চ্যানেলে, সেগুলো আসতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।